দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। এই সময় দাঁড়িয়ে সোজাসুজি যে প্রশ্নগুলো করতে চাই সেই প্রশ্নগুলোর শুরুতেই একটাই শব্দ উঠে আসে, তা হলো ভ্যাকসিন অর্থাৎ টিকা। কোথায় কিভাবে টিকা পাওয়া যাবে? প্রথম টিকা পাওয়ার পর দ্বিতীয় টিকা কবে পাওয়া যাবে? কারা টিকা নেবেন, কারা টিকা নেবেন না? এবং এর পাশাপাশি আরো অনেক প্রশ্ন উঠে আসছে, কারণ ইতিমধ্যেই আমাদের রাজ্যে, গোটা দেশের নিরিখে, দেশের তো বটেই, আমাদের রাজ্যেও যে ছবিটা স্পষ্ট হচ্ছে, অনেকেই প্রায় ঘরে ঘরে কোভিড যোদ্ধা পাওয়া যাচ্ছে। কোভিড আক্রান্ত হয়েছেন তারা এবং সুস্থ হয়ে তারা বাড়ি ফিরেছেন। কোভিড যোদ্ধা বলছি আমরা তাদের ক্ষেত্রে টিকাকরণের নিয়ম কি? কিভাবে বা গর্ভবতী মহিলা তার ঠিক কি টিকা নেওয়া উচিত? এরকম একাধিক প্রশ্ন প্রতিদিন আমাদের সম্মুখীন হতে হয়, একাধিক প্রশ্নের। সেক্ষেত্রে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভ্যাকসিন ছাড়া আর কোনো বিষয় সাধারণ মানুষের কোনো প্রশ্ন নেই এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। একই সঙ্গে ইতিমধ্যেই যে বিষয়টা আরও একটা স্পষ্ট হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পর তার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও অনেকে ভীষণ রকমভাবে সংশয়ের মধ্যে রয়েছেন, উদ্বিগ্ন হচ্ছেন, কারণ অনেকের জ্বর আসছে, এমনকি বেশ কিছু ক্ষেত্রে আরও বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানবো বিশেষজ্ঞদের কাছ থেকে, চিকিৎসকদের কাছ থেকে। তবে আজকে এই সোজাসুজি প্রশ্নগুলো উত্তর খোঁজার আগে দেখে নেব আমাদের আজকের প্রতিবেদন। আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। হাসপাতালে ভ্যাকসিনের লম্বা লাইন। ভ্যাকসিনের চাহিদা ও যোগানের বিস্তর ফারাক। কোভিডের দ্বিতীয় ঢেউ উদ্বেগ বাড়াচ্ছে। ভ্যাকসিনেশন নিয়ে তৈরি হয়েছে আশা আশঙ্কার দোলাচল। প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ পাচ্ছেন না অনেকেই। দুটি ডোজের মধ্যে ব্যবধান বেড়ে গেলে কি হবে, এই ভেবে তৈরি হয়েছে উদ্বেগ। এই পরিস্থিতিতে দুটি ডোজের মধ্যে 12 থেকে 16 সপ্তাহের ব্যবধান রাখা যেতে পারে বলে পরামর্শ দিয়েছে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাइजेशन। फिर ये देखा गया है कि शुरुआत में जो कोविशील्ड की स्टडी हुई उसका जो प्लान था, डोजिंग शेड्यूल था, वो वही था जिसकी पहले बात मैंने करी 4 to 6 वीक्स। जब और डेटा उपलब्ध हुआ तो दिखाया गया कि ऑल्दो अनप्लान्ड जो सेकेंडरी एनालिसिस होते हैं, मेन से हटके ऐसे भी देख लें, तो उसमें पाया गया कि ड्यूरेशन बढ़ाते हैं तो इतना एडवांटेज होता है और वो लेके भी हम चल सकते हैं। এরকম পরিসংখ্যান থাকার পরেও আমাদের দেশে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের রিসার্চ চলছে আর কি। কখনো বলছে যে 1 মাস পরে, কখনো বলছে 42 থেকে 56 দিন, এখনও শিডিউল হয়নি, ঠিক হয়নি, আবার হয়তো পেছবে আর কি। কিন্তু কোনোটা রিপোর্টের ভিত্তিতে এটা হওয়া উচিত। শুধু তাই নয়, কমিটির আরও পরামর্শ, করোনা জয়ীরা সম্পূর্ণ সুস্থ হওয়ার 6 মাস পর যেন টিকা নেন। যে ব্যবধানটা এতদিন ছিল 3 সপ্তাহ, কিন্তু প্রশ্ন উঠছে এমনিতেই করোনা আক্রান্তরা শারীরিকভাবে দুর্বল হন। এই 6 মাসের মধ্যে তিনি যদি আবার আক্রান্ত হন, তার দায় কে নেবে? এমন আতঙ্ক তারা করছে। তবে চিকিৎসকদের আশ্বাস, কাছে গ্যাপটা যদি দেওয়া যাচ্ছে বেশি, সেক্ষেত্রে ভ্যাকসিনের যে গুণটা, যে কার্যকারিতা, সেটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হচ্ছে, অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে। যে কারণে এটা হেলথ মিনিস্ট্রি থেকেই সার্বিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে আমরা টোটাল গ্যাপটাকেই বাড়িয়ে প্রপারভাবে সেটা মেনটেন করি, এবং যেটা গভর্নমেন্ট প্রোটোকল আসছে সেইভাবেই কিন্তু আমরা ফলো আপ করছি। এরই পাশাপাশি কমিটির পরামর্শ, গর্ভবতী মহিলারাও চাইলে ভ্যাকসিন নিতে পারেন। এমনকি সদ্যজাত শিশুর মাও ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে নিরাপদ। সব মিলিয়ে ভ্যাকসিন প্রক্রিয়া নিয়ে দোলাচলে অনেকেই। রিপাবলিক বাংলা। এই জায়গা থেকেই যে প্রশ্নগুলো উঠে আসছে, সেই প্রশ্নগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো আজকে। নিঃসন্দেহে এই উত্তরগুলো আমরা জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসকেরা থাকবেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে তার আগে যে প্রশ্নগুলো সাধারণ মানুষকে এই মুহূর্তে সব থেকে বেশি ভাবাচ্ছে, যে প্রশ্নগুলো তারা আমাদের কাছে রাখছেন, এবং অবশ্যই সংবাদ মাধ্যম হিসেবে যে প্রশ্নগুলো আমার আপনাদের সামনে তুলে ধরা কর্তব্য, ঠিক সেই প্রশ্নগুলোর দিকে নজর রাখা যাক, যে কি ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি আমরা এই সামনের 1 ঘন্টার মধ্যে। নজর রাখছি প্রথম প্রশ্নের দিকে নজর রাখছি আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ভ্যাকসিন, দ্বিতীয় ডোজের ভ্যাকসিন কোথায় কিভাবে পাওয়া যাবে? ভ্যাকসিন নিয়ে এই সংশয় কিভাবে কাটবে?
দ্বিতীয় প্রশ্ন যেগুলো আসছে আমাদের কাছে তা হলো কোভিড যোদ্ধা এবং কোভিড পজিটিভ যারা, অর্থাৎ কোভিড ইতিমধ্যে যারা কোভিডে আক্রান্ত হয়েছেন বা কোভিড যোদ্ধা যারা কোভিড যুদ্ধ জয় করে এসেছেন, তারা কি ভ্যাকসিন নেবেন? দুটো প্রশ্ন ক্ষেত্রে, এক হচ্ছে তারা কি ভ্যাকসিন নেবেন, এই প্রশ্নের উত্তর নিয়ে তারা নিজেরাও সন্দিহান, এবং দ্বিতীয় তারা যদি ভ্যাকসিন নেন তাহলে কি ভ্যাকসিন নেবেন, সেক্ষেত্রে কতদিনের ব্যবধানে তারা ভ্যাকসিন নেবেন। অর্থাৎ আমি আবারও বলছি, যারা কোভিড যোদ্ধা বা যারা কোভিড পজিটিভ যাদের চিকিৎসা চলছে এই মুহূর্তে। 3 নম্বর যে প্রশ্নগুলো আমাদেরকে ভীষণ রকম ফেস করতে হচ্ছে, প্রত্যেককে সম্মুখীন হতে হচ্ছে, সেই প্রশ্নের উত্তর খুঁজবো। ভ্যাকসিন নেওয়ার পরের পার্শ্ব প্রতিক্রিয়া, কম বেশি প্রত্যেকের জ্বর আসছে, কিন্তু শুধু জ্বর নয়, এর পাশাপাশি আরো অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত, ভ্যাকসিন নেওয়ার পর কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত, এবং একই সঙ্গে কারা কোন ধরনের সাবধানতা অবলম্বন করবেন, কারা ভ্যাকসিন নেওয়ার পরে কোন ধরনের সাবধানতা অবলম্বন করবেন। এবং আজকের শেষ প্রশ্ন, যে ভ্যাকসিন কি ম্যান্ডেটরি, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রেই ভ্যাকসিন নেওয়া কি জরুরি, কাদের ক্ষেত্রে ভ্যাকসিন না নিলেও চলবে বা আরো কটা দিন অপেক্ষা করা যায়। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজবো, এবং যে প্রশ্নগুলো আমি আরো একবার জানিয়ে রাখি, যে প্রশ্নের উত্তরগুলো ইতিমধ্যেই আমরা দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন রকম থেকে, বিভিন্ন জায়গা থেকে, তাহলে যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ চালু করার যে প্রয়াস চলছে। আজকে আমরা দেখেছি দিনভর যে সরকারি হাসপাতালের বাইরে লম্বা লাইন দেখতে পাওয়া গেছে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য, এবং যেখানে দ্বিতীয় ডোজ অনেক ক্ষেত্রে অমিল। প্রশ্ন আরো অনেক রয়েছে এবং আপনারা আমাদের সেই প্রশ্নগুলো জানাতে পারেন। এই মুহূর্তে আমাদের ইউটিউব স্ট্রিমিং চলছে, সেক্ষেত্রে সেখানে এসে আপনারা আপনাদের প্রশ্ন তুলে ধরতে পারেন। আমি যদি সেরকম কোনো প্রশ্ন পাই, আমি নিঃসন্দেহে সেগুলো এই 1 ঘন্টার মধ্যে তুলে ধরার চেষ্টা করব, জানার চেষ্টা করব, এবং অবশ্যই রাস্তা খুঁজে বার করার চেষ্টা করব। আর এই সব কিছুর মধ্যেই যে প্রশ্নগুলো আরো উঠে আসছে তা হলো যে এই ভ্যাকসিনটি কতদিন বাদে নেওয়া যেতে পারে। এবং কিছুক্ষণ আগে আমাদের প্রতিবেদনে আমি দেখালাম, চেষ্টা করলাম যে কেউ বলছেন যে আমরা শুনেছি 45 দিন বাদে, আমরা শুনেছি 30 দিন বাদে, কিন্তু আসলে কদিন বাদে দ্বিতীয় ডোজ নেওয়া উচিত, সেই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট ছবি কোথাও নেই। এবং নিঃসন্দেহে স্পষ্ট ছবি জানাবার সেই জিনিসটাই স্পষ্ট করার চেষ্টা করব আমরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক বিশেষজ্ঞ ডক্টর অরুণ সিং, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে অনেক অনেক স্বাগত রিপাবলিক বাংলায়। ডক্টর সিং, আমি প্রথমেই যে প্রশ্নগুলো নিয়ে আজকে শুরু করেছিলাম, যে এই মুহূর্তে ভ্যাকসিন নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে চিন্তা রয়েছে, হাহাকার রয়েছে, লম্বা লাইন রয়েছে, কিন্তু তার পাশাপাশি রয়েছে সংশয়। এই সংশয়গুলো আমরা একটুখানি মেটাবার চেষ্টা করবো। ডক্টর সিং, আমি প্রথমেই যে বিষয়টা জানার চেষ্টা করব, যে ভ্যাকসিনের ক্ষেত্রে এখনো পর্যন্ত সংশয় রয়েছে যে কতদিন বাদে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে হবে। অনেকেই প্রথম ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন, সেক্ষেত্রে সরকারের তরফ থেকে বলা হচ্ছে আরো বেশ কিছুদিন পরে পিছিয়ে দেওয়া হবে ডোজ। সব মিলিয়ে একটা অদ্ভুত সংশয়ের মধ্যে রয়েছে সাধারণ মানুষ। ডক্টর সিং, প্লিজ যদি বলেন যে আসল ঠিক পদ্ধতিটা কি, কাদের ক্ষেত্রে ঠিক কতদিন বাদে দ্বিতীয় ডোজ নিতে হবে। দেখুন, ভ্যাকসিনের বেলায় যেটা আমরা স্পষ্টভাবে জানি যে 2 ভ্যাকসিনের মধ্যে ডিফারেন্স, যে কোনো ভ্যাকসিন, শুধু কোভিড নয়, যে কোনো ভ্যাকসিনের ডিফারেন্স যদি 4 সপ্তাহের কম হয় তাহলে দ্বিতীয় ডোজটা এফেক্টিভ নয়। এটা হচ্ছে 4 সপ্তাহ থেকে কম কোনো ভ্যাকসিন দেওয়াই যায় না। এবার হচ্ছে আপনার প্রশ্নটা হচ্ছে যে 4 সপ্তাহ তো ছেড়ে দিন, আমি 6 সপ্তাহ 8 সপ্তাহ 12 সপ্তাহ কত ওয়েট করব। এখন এই বিষয়টা আপনাকে বলছি, যাদের ফার্স্ট ডোজ হয়ে গেছে তাদের যদি 20 সপ্তাহ পরেও নেন, ফার্স্ট ডোজ রিপিট করতে হবে না, তার এফিকেসি থাকে। এটা নিয়ে কোনো রকম কোনো সংশয় নেই, এটা হচ্ছে ভ্যাকসিনের প্রাথমিক নিয়ম। এবার আমরা যে টাইমটা ঠিক করি, মিনিমাম টাইমটা ঠিক করে দিই যে এর আগে নেবেন না। এর আগে নিলে আপনার যে অ্যান্টিবডিজ তৈরি হচ্ছিল সেটা ঠিক মতন তৈরি হবে না। কিন্তু আপনি যদি একটা গ্যাপের ফলে আজকে দাঁড়িয়ে যেরকম গ্যাপ বলা হচ্ছে 12 to 20 উইকস, আমি বুঝতে পারছি নির্দেশগুলো চেঞ্জ করছে, কোনো সময় 4 উইকস ছিল, কোনো সময় 8 উইকস ছিল। আজকে দাঁড়িয়ে আপনাদের স্টুডিও থেকে আমি এটা বলতে চাই যে আপনার 20 সপ্তাহ পরে নিলেও আপনার ভ্যাকসিন এফেক্টিভ। এর জন্যে আপনি তাড়াহুড়ো করবেন না,
আপনি ভয় পাবেন না, আক্রান্ত হবেন না, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর ফার্স্ট ডোজটা কোনোদিন রিপিট করতে হয় না, তার এফিকেসি থাকে। ডক্টর সিং, আরো একটা বিষয় আমি স্পষ্ট করতে চাইবো যে এই যে অনেকেই প্রশ্ন করছেন, মানে এর মধ্যে আমি এখনো যেখানে আমাদের এই প্রোগ্রাম চলছে তার মধ্যে অনেকে প্রশ্ন করছেন যে প্রথম ডোজ নেওয়ার পরও অনেকে করোনা আক্রান্ত হয়েছেন, এইটা কি করে সম্ভব? খুব ভালো প্রশ্ন। আজকে কিন্তু আপনাদের মাধ্যমে বলে দিই যে ভ্যাকসিনের প্রিন্সিপাল আর ন্যাচুরাল ভ্যাকসিন, যারাদের করোনা হয়েছে তাদের নিজস্ব একটা ইমিউনিটি হয়, সেটা সব থেকে ভালো ইমিউনিটি তৈরি হয়। এখন পর্যন্ত বিজ্ঞানীরা বলছে অন্তত 6 থেকে 7 মাস তো প্রোটেকশন থাকেই। ফলে যাদের করোনা হয়ে গেছে তারা এইটুকু নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার যে ন্যাচুরাল অ্যান্টিবডিজ তৈরি হয়েছে, অর্থাৎ ন্যাচুরাল ভ্যাকসিন যে আপনার শরীরে তৈরি করেছে, সেটা আপনাকে মিনিমাম 6 থেকে 7 মাস আপনাকে প্রোটেকশন দিচ্ছে। তার জন্যে বাকি যাদের একদমই হয়নি তাদের হচ্ছে আমি মনে করব যে আপনারা নিজেরাই ভলেন্টারিলি তাদেরকে এগিয়ে দিন, কেন তাদের হচ্ছে যে বেশি অ্যাট রিস্ক। যাদের করোনা হয়ে গেছে, আমি নিজেকে নিয়ে বলছি, আমার করোনা আজ থেকে 8 মাস আগে হয়ে গেছে, আমি করোনা রুগীদের সঙ্গে কাজ করি, আমার কোনো রকম প্রিকশন নিতে হয় না, খুব রেয়ারলি হচ্ছে করোনা দ্বিতীয়বার হয়। তাহলে কি প্রোটেকশন আমার আছে? আমি তো ভ্যাকসিন নিইনি, আমার প্রোটেকশন হচ্ছে আমার করোনা হয়েছে, তার বিরুদ্ধে অ্যান্টিবডিজ তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডিজ আমাকে প্রোটেক্ট করছে। বিজ্ঞানীরা কেউ কেউ বলছেন এটা 10 বছর 12 বছরও প্রোটেকশন হতে পারে, কিন্তু সবাই একমত হয়েছেন অন্তত 6 থেকে 7 মাস তো আপনার প্রোটেকশন আছেই। অর্থাৎ ডক্টর সিং, যেটা আপনি বললেন যে অর্থাৎ সেক্ষেত্রে একবারও যদি করোনা না হয় সেক্ষেত্রে করোনা হতে পারে, মানে সেক্ষেত্রে প্রথম ভ্যাকসিনের ডোজ নেওয়ার পরও সেক্ষেত্রে করোনা হতে পারে অনেকেরই, যাদের একবারও করোনা হয়নি, তাই তো? দেখুন, দুটো ডোজ নেওয়ার পরেও হতে পারে। ভ্যাকসিন দিয়ে কেউ এটা আপনাকে বলছে না যে আপনার করোনা হবে না। যেটা ভ্যাকসিনের বলা যায় যে করোনা হলেও আপনি আইসিইউতে ভর্তি হবেন না, আপনার ক্ষতি হবে না। দেখুন, মানুষ করোনাকে কেন এত ভয় পাচ্ছে আমি বুঝতে পারছি না। করোনার হচ্ছে আর 4টে ভাইরাসের মতনই আছে, শুধু এখানে কিছু মানুষের শরীর থেকে বেশি সাইটোকাইন বেরোয়, সে কারণে তারা হচ্ছেন যে হাসপাতালে যান, এটা যান ভাইরাসের কারণে। ফলে আমি এটুকুই আপনাদের বলতে চাইছি যে আপনাদের যদি করোনা হয়ে থাকে বা যাদের করোনা হয়নি, একটা ভ্যাকসিন একটা ডোজ নিয়েছেন, আপনি প্রোটেকশন আছে, দুটো ডোজের পরেও আপনার করোনা হতে পারে, আপনার কিন্তু ইন্টেন্সিটি অফ ডিজিজ অনেকটা কম থাকবে। এইটুকু আপনাকে ভ্যাকসিন প্রোটেক্ট করছে। এর পাশাপাশি ডক্টর সিং এর পাশাপাশি যে বিষয়গুলো বলা হচ্ছে যে অনেকেরই ভ্যাকসিন নেওয়ার পরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া আসছে, আমি সেই বিষয়টা একটু জানতে চাইবো যে ভ্যাকসিন নেওয়ার পরে সামান্য জ্বর থেকে শুরু করে আরো অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কেন হয় এবং কাদের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার পর সাবধানতা কি ধরনের অবলম্বন করা উচিত, এক? এবং দ্বিতীয়ত হচ্ছে যে যারা করোনা পজিটিভ বা যারা সত্য নেগেটিভ হলেন, মানে করোনা যোদ্ধা, করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেন, তাদের ক্ষেত্রে তারাও ভীষণ, সেই ক্ষেত্রে একটা সংশয় রয়েছে কি তারা কি ভ্যাকসিন নেবেন? তারা তো ইতিমধ্যে করোনা পজিটিভ হয়েছিলেন, তাদের চিকিৎসা হয়েছে, তারা নেগেটিভ হয়ে ফিরে এসেছেন, তারা কি ভ্যাকসিন নেবেন? যদি নেন তাহলে কি ভ্যাকসিন আর কতদিন বাদে? এই দুটো প্রশ্ন রয়েছে আপনার কাছে। ঠিক আছে, প্রথমে বলে দিই, যাদের করোনা হয়েছে, আজকে যেখানে ভ্যাকসিনের এমনি শর্টেজ,
করোনার 1 মাস পরে আপনি নিতেই পারেন, কিন্তু আমি বলবো যেহেতু আপনার ন্যাচারাল প্রোটেকশন 6-7 মাসের আছে মিনিমাম, আপনি 6-7 মাসের পরেই নিন, কোনো তাড়াহুড়ো করবেন না। 1, 2 নম্বর হচ্ছে কোন ভ্যাকসিনটা নেওয়া উচিত। আমি বলবো সমস্ত ভ্যাকসিনের মধ্যে দিয়ে যে ভ্যাকসিনের সম্পর্কে সবথেকে বেশি আমাদের জানা হয়েছে ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মত হচ্ছে, সেটা হচ্ছে কোভ্যাক্সিন। কেন? কোভ্যাক্সিন হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস, অর্থাৎ তার এন্টায়ার ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। ওয়ারাস বাকি সমস্ত ভাইরাসগুলোতে, ভ্যাকসিনগুলোতে ভাইরাসের একটা পোর্শন নেওয়া হয়, সেটা দিয়ে অ্যান্টিবডিজ তৈরি করা হয়। ফলে কোভ্যাক্সিন নিশ্চিত হচ্ছে যে বেটার, কিন্তু বাকি সমস্ত ভ্যাকসিনসগুলো স্টাডি করা হয়েছে, ইফিকেসি আছে। আরেকটা আপনাকে বলে দিই, ভারত সরকার দায়িত্ব দিয়েছে যে ভ্যাকসিনের যদি কারো কোনো রকম কোনো সাইড এফেক্ট হয় সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে। কেন এই সাইড এফেক্ট হয় সেটা একটু বিজ্ঞানটা আপনারা জেনে নিন। দেখুন, আমার যদি করোনা হয় 100 জনের মধ্যে 80 জনের কিছু হয় না, 20 জনের একটু জ্বর হয়, কাশি হয়, আবার 6 দিনের পরে ডিস্যাচুরেট করে। ঠিক করোনার একটা পার্ট নিয়ে আমি যদি ভ্যাকসিন দিই, কিছু কিছু লোকের জ্বর হয়, ওই জ্বরটাও ভাইরাসের জন্য হয়নি, এই জ্বরটাও হচ্ছে ভাইরাসের জন্য হচ্ছে না। আমাদের শরীরে যখন অ্যান্টিবডিজ তৈরি হয় তখন কিছু সাইটোকাইন্স বেরোয়, কিছু সাইটোকাইন্স ভালো থাকে, কিছু সাইটোকাইন্স ক্ষতি করতে পারে। ফলে কারো যদি জ্বর হয়, বেশি দিন জ্বর থাকে, অন্য কোনো সমস্যা হলে সেটার সংখ্যা খুবই কম। তা সত্ত্বেও বলবো আপনাদের মধ্যে কারো যদি হয়, আপনারা ইমিডিয়েটলি রিপোর্টিং করবেন, তার চিকিৎসা আছে, সুস্থ হয়ে যাবেন, ভয় পাবেন না। কিন্তু রিপোর্টিং করার দায়িত্বটা আপনার, এবং এরকম একটা রিপোর্টিংয়ের জায়গায় রয়েছে যেখানে এই ধরনের ভ্যাকসিনের কোনো রকম কোনো সাইড এফেক্ট আপনি ফিল করেন। প্রথম কথাটা বলছি, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 লক্ষতে 1 থেকে 2 জন, এবং 1 থেকে 2 জনের যদি দেখেন যে কোনো প্রক্রিয়া হচ্ছে, আপনার জ্বর খুব বেশি থাকছে, আপনার অন্য কোনো নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, দুটো কাজ করতে পারেন। একটা, রিপোর্টিং করবেন, আর আপনাদের স্টুডিয়ামের মাধ্যমে আমি বলতে চাইছি আপনার IL-6, CRP আর ডি ডাইমার, যে 3টে আপনি ভাইরাস হলে করেন সেটাই করবেন। কেন? দুটোই ভাইরাসের সঙ্গে রেসপন্সিবল নয়। আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার আগে সাইটোকাইন্স বেরোয়, এই সাইটোকাইন্সকেই আমরা মেজার করি। যদি IL-6 থাকে তাহলে যে ডাক্তার আপনাকে ভ্যাকসিন দিয়েছেন, যেখান থেকে ভ্যাকসিন নিয়েছেন, যে রিপোর্টিং সাইট, তাদের আপনি গিয়ে বলবেন আমার এই সিমটম আছে আর আমি এই টেস্টটা করিয়েছি, আমার হাই বেরিয়েছে, এবং তার জন্য ওষুধ আছে, ওষুধে আপনারা সুস্থ হতে পারবেন। নিগলেক্ট করবেন না। কোনো রকম কোনো সাইড এফেক্ট হলে, অনেক সময় ভয়ের কারণে লোকে বলে, আর অনেক সময় সত্যি করে থাকে, কিন্তু তার ফ্রিকোয়েন্সি খুবই কম। ভ্যাকসিন ইজ সেফ। সমস্ত ভ্যাকসিন যেটা বাজারে এসছে, এভরিওয়ান ইজ এফিকেশিয়াস এন্ড সেফ। ডক্টর সিং, আমি আপনার কাছে আসবো, আমি আপনার কাছে আবারও আসবো। এর পাশাপাশি আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, ডক্টর ভবতোষ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। আমি ডক্টর বিশ্বাসের কাছে যাবো, বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বিশ্বাস, আমার আপনার কাছে প্রশ্ন, আমি যে বিষয়গুলো নিয়ে শুরুতেই আজকে আলোচনা শুরু করেছিলাম, যে মানুষ একদিকে তো অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন, ভয়ের মধ্যে রয়েছেন, আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করছি সেই ভয়গুলো কাটাবার, এবং একই সঙ্গে চেষ্টা করছি এই ভ্যাকসিন সম্পর্কে যে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, একই সঙ্গে মানুষ যেখানে সংশয়ের জায়গায় রয়েছেন সেই সংশয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমার প্রথম বিষয় হচ্ছে যে এই ভ্যাকসিনের মধ্যে, আমি কিছুক্ষণ আগে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলছিলাম, ভ্যাকসিন দেওয়ার পরে এই যে জ্বর আসা, এবং একই সঙ্গে যারা কোভিড থেকে উঠেছেন, মানে আমি 2 ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বলছি, যারা হয়তো কোভিড জয় করে ফেলেছেন, নেগেটিভ রিপোর্ট এসছে, তারপরও দেখা যাচ্ছে সে তারপরও কিছু, সেখানেও কিছু কোভিড জয়ের পরও কিছু আফটার কোভিড কিছু এফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এই 2 ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কি করে সামলাবেন সাধারণ মানুষ? তারা কনফিউজড হয়ে যাচ্ছেন এই জায়গাতে, তারা বুঝে পাচ্ছেন না যে কোনটা থেকে কি কারণ থেকে এই ধরনের জিনিসগুলো হচ্ছে। যদি এগুলোতে একটুখানি স্পষ্ট করে দেন যে এই ধরনের আফটার এফেক্টগুলো কি করে হ্যান্ডেল করব আমরা, ডক্টর বিশ্বাস। প্রথমেই বলি যে এই ধরনের আফটার এফেক্টস খুব কম সংখ্যায় হয়। একটু আগে আপনারা শুনেছেন আলোচনায় যে 10 লক্ষে 1 জন বা 2 জন, সেই সংখ্যাটা অতি নগণ্য। আপনি আশেপাশে কথা যদি বলেন, আমাদের পারস্পরিক কথাবার্তা আলোচনা ভীষণ দরকার একে অপরকে হেল্প করার জন্য। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ ব্যক্তির কিচ্ছু হয়নি, কোনো সিমটম হয়নি। এরপর যাদের হয়েছে তাদের খুব অল্প পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, অর্থাৎ একটু ব্যথা হয়েছে, একটু হয়তো জ্বর হয়েছে, একটু কাশি হয়েছে।
কিছু কিছু সংখ্যায় মানে খুব কম সংখ্যক লোকেদের বেশি প্রতিক্রিয়া হয়েছে। বেশি বলতে কারো হয়তো ডায়রিয়া হয়েছে, কারো খুব বেশি পরিমাণ জ্বর হয়েছে 2-1 দিন, কারো একটু ডিহাইড্রেশন হয়েছে, নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তার কারণ একটু আগেই ব্যাখ্যা হয়েছে যে আমার বক্তা বলেছেন আগে যে বেশিরভাগ ক্ষেত্রে সাইটোকাইন বেরোয়, এসব নানা যে কেমিক্যাল গুলো শরীরে বেরোয়, যদি আমি খুব সহজ ভাষায় বলি, সেটা অসুখ হলেও হবে এবং ভ্যাকসিন দিলেও হবে, হওয়ার সম্ভাবনা থাকে। একই কারণ, সেটা হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে টেস্ট করে দেখা। সেখানে হয়তো ওই ডি-ডাইমার, IL-6 টেস্ট করে বোঝা যায়। যে বিষয়টা আপনি বললেন সাধারণের জন্য, জনসাধারণের জন্য জানা দরকার আমার প্রতিক্রিয়া হবে কিনা। যদি কেউ ভেবে থাকে প্রতিক্রিয়া হবে, তাহলে দেখবেন এটা মানসিক ভাবে আগেই মনে হয় এই বুঝি আমার জ্বর হলো, এই বুঝি জ্বর হলো, তা কিন্তু নয়। বুঝতে হবে যে ভ্যাকসিন নিতেই হবে। রোগকে বাঁচতে গেলে অসুখ হোক এটা তো আমরা চাইতে পারি না। একটু আগে আপনি শুনলেন যে হয় অসুখ হলে একটা রিলিফ পাওয়া যাবে কয়েক মাসের জন্য, অথবা ভ্যাকসিন নিতে। কিন্তু অসুখ হলে কতটা হবে সেটা আমার কন্ট্রোলে নেই, আগ বাড়িয়ে অসুখ হওয়ানোর কোনো প্রয়োজন নেই, সুতরাং ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন নিলে বেশিরভাগ যারা ভ্যাকসিন নেবেন তাদের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। যদি হয় তাহলে বেশিরভাগ তাদের ভেতরে খুব অল্প পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে, যেমন একটু জ্বর হলো, একটু গায়ে ব্যথা হলো, এই সামান্য কিছু 2-1 দিন। আর যদি কারো বেশি হয়, লক্ষণ তো পরিষ্কার হবে, সেইটা হলে চটপট ডাক্তারবাবুর কাছে বা হাসপাতালে যেতে হবে এবং সবাইকে বিশ্বাস রাখতে হবে যে সে প্রতিক্রিয়া বেরিয়ে আসা যাবে। খুব বিপজ্জনক, প্রাণহানিকর এই ধরনের ঘটনা ভীষণ ভীষণ রেয়ার। ডক্টর বিশ্বাস, আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে অনেকেরই প্রাথমিক সিমটম দেখা দেওয়ার পর, মানে হয়তো সামান্য সিমটম, তারা তো হয়তো টেস্টও করাননি, সেক্ষেত্রে তারা ভ্যাকসিন নিতে গেলেন এবং একই সঙ্গে তারা হয়তো কোভিড পজিটিভও হলেন। সেক্ষেত্রে মানুষজনের প্রশ্ন যে তাহলে এক্ষেত্রে যদি সিমটম দেখা যায়, অনেকেই ভয়ে ভাবছেন যে আগে ভ্যাকসিনটা নিয়ে নিই, টেস্ট আমি পরে করাই, যেহেতু এই ধরনের সিমটম দেখা যাচ্ছে, যেহেতু আমার জ্বর আসছে, যেহেতু আমার এই ধরনের সিমটম কিছু দেখতে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আগে দৌড়ে গিয়ে ভ্যাকসিনের নাম লেখাই, আগে ভ্যাকসিনটা নিয়ে নিই। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরও দেখা গেল হয়তো তার রিপোর্টে কোভিড পজিটিভ এলো এবং তারাই একটা শ্রেণী বলছেন যে ভ্যাকসিন নিয়ে তো কিছু হয়ই না। আমি যে বিষয়গুলো কিছুক্ষণ আগেই ডক্টর সিং এর সঙ্গে আলোচনা করছিলাম, যখনই এই ধরনের প্রাথমিক সিমটম আসবে সেক্ষেত্রে আগে কি করা উচিত? মানে এই যখনই মানে মার্কেটে ভ্যাকসিন রয়েছে, মানুষ নিচ্ছেন, সেক্ষেত্রে আরো অনেক বেশি ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে, আরো বেশি মানে ভয় এবং তড়িঘড়ি অনেক দৌড়ঝাঁপ করে অনেক কিছু করছেন। আমার এই বিষয়টা যদি একটুখানি স্পষ্ট করে দেন। এই বিষয়টা আমরা পরিষ্কার করে দিচ্ছি যে ভ্রান্ত ধারণা বা রিউমার বা গুজব থেকে যে ধারণাগুলো আসে, তার থেকে আমাদের খুব পরিষ্কার ভাবে বেরিয়ে আসতে হবে। আমরা নিজেরা বেরোবো, যাদের সঙ্গে কথাবার্তা বলবো তাদের আমাদের বলতে হবে যে ভ্রান্ত ধারণা থেকে বেরোনো। এবার ধারণাটা আসল ধারণা কি? আমাদের এই অসুখ থেকে প্রতিরোধ করতে হবে, বাঁচতে হবে। এই রোগ থেকে বাঁচার দুটো উপায়। যেহেতু এই রোগের নির্দিষ্ট ওষুধ এখনো কিছু আবিষ্কার হয়নি, প্রথম উপায় হচ্ছে আমাদের প্রিভেনশন, এই মাস্ক পরা, দূরত্ব মেনটেন করা, ভিড় অ্যাভয়েড করা, এইগুলো একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে অ্যাক্টিভলি ভালো থাকতে গেলে এই রোগের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে। একটা তো ন্যাচুরাল ইমিউনিটি, অসুখ হলো তার থেকে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, অথবা ভ্যাকসিন দিতে হবে। বা ন্যাচুরাল থেকে যে ইমিউনিটি তৈরি হবে, সেটা একটু আগেই আপনারা শুনলেন যে সেই যদি অসুখ হয়, যদি প্রমাণিত হয়, তাহলে আপনার ইমিউনিটি নিশ্চয়ই তৈরি হবে। সুতরাং পজিটিভ যদি হয়ে থাকে, অসুখ যদি হয়ে থাকে, তার ভ্যাকসিন নিতে আপত্তি নেই, কিন্তু যেহেতু ক্রাইসিস আছে ইমিডিয়েটলি ছোটাছুটি করে নেওয়ার দরকার নেই। কারণ আগামী কয়েক মাস আপনার হয় অসুখ হবে না, যেহেতু অসুখ হয়েছে একবার, এবং যদি হয়ও আপনার সাধারণত জীবন হানিকর মতো খুব সাংঘাতিক অসুখ হবে না, মাইল্ড মডারের মতো বেরোবেন। সুতরাং এখন ভ্যাকসিন আপনার খুব নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু ভ্যাকসিন আপনার লং টার্ম প্রোটেকশনের জন্য নিশ্চয়ই নিতে হবে। এবার দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিন যারা নেবেন, ভ্যাকসিন নেয়ার পরে যেমন প্রথম ডোজ দিতে হবে, দ্বিতীয় ডোজ দিতে হবে। প্রথম ডোজ নেয়ার পরে 4 সপ্তাহের ভেতরে নিশ্চয়ই নেওয়ার প্রয়োজন নেই। একটা কনফিউশন ছিল যে 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ, 12 সপ্তাহ। এখন যত সময় যাচ্ছে আমাদের এই ধারণাটা খুব পরিচ্ছন্ন হচ্ছে। একটা জিনিস আপনার বলি যে এই কোভিড সম্বন্ধে ধারণাটা 14 মাস আগে কিছু ছিল না, এটা নতুন অসুখ। এই অসুখটা যখন এলো তখন আমাদের কোভিড নিয়ে ভাবতে হচ্ছে যেমন, আর একটা জিনিস ঠিক, এই ভ্যাকসিন সম্বন্ধে আমাদের একটা ধারণা তো ক্লিনিক্যাল ওয়ার্ল্ডের এবং সবারই আছে, নানা রকম ভ্যাকসিন দেওয়া হয়। যে কোনো ভ্যাকসিন দেওয়ার পরে দ্বিতীয় ডোজ 1 মাস আগে নিশ্চয়ই নেওয়া হয় না, প্রয়োজন পড়ে না। তবে 1 মাসের পরে কতদিন পরে নেব,
কখনো আসছে 6 সপ্তাহ, কখনো 8 সপ্তাহ, কখনো 3 মাস পর্যন্ত এসছে। মোরললেস এখন যেটা নলেজ, যে অন্তত 6 to 8 weeks পরে নিতে হবে, কিন্তু তারপরে যদি নেওয়া যায় 3 মাস পরে নিলেও কিছু ক্ষতিবৃদ্ধি হবে না। তো ইমিউনিটি 6 মাস তো থাকবেই, এবং তারপরে নেক্সট ডোজটা দেওয়ার পর ইমিউনিটি আর অ্যাকসেন্টুয়েট আরো বাড়বে। সুতরাং অ্যাটলিস্ট 6 to 8 weeks পরে নিন, তাড়াহুড়ো করে আজকে 30 দিন। আমাকে অনেকেই ফোন করে। আপনার কাছে আসবো ডক্টর বিশ্বাস, আমি আবার আপনার কাছে আসবো, এবং আমাদের দুই অতিথি, দুই চিকিৎসক বিশেষজ্ঞই একটাই বিষয় বলছেন যে যারা এখনো পর্যন্ত ভীষণ প্যানিক করছেন, প্রথম ডোজ নেওয়া হয়েছে, সেকেন্ড ডোজ এখনো নেওয়া হলো না, সেক্ষেত্রে কি হবে আমাদের, তাহলে এর মধ্যে করোনা হয়ে যাবে কিনা। অর্থাৎ এইভাবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভ্যাকসিন নিলেই যে একেবারে করোনা কোনোদিনও হবে না এমনটাও নয়। আমি এই উত্তরগুলো ডেফিনেটলি জানতে চাইবো। তবে এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেরকম গর্ভবতী মহিলারা তারা ভ্যাকসিন নেবেন কিনা, ভ্যাকসিন নেওয়ার পরে ব্রেস্টফিড করানো যাবে কিনা, এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আমি খুঁজবো। তবে এক সময় একটা বিরতির পর ফিরে আসছি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে এলাম বিরতির পর সোজাসুজি স্বর্ণালী নিয়ে, এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি আমরা, সোজা কিছু প্রশ্ন ছিল আমাদের কাছে, সেই প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা। এবং যে প্রশ্নের উত্তর আমি কিছুক্ষণ আগেই যে প্রশ্নের কথা বলছিলাম যে বিরতিতে যাওয়ার আগেই, যে এই ভ্যাকসিন নিয়ে একাধিক সংশয় রয়েছে সাধারণ মানুষের, আম আদমির, সেই সংশয়গুলি নিবারণ করার চেষ্টা করছি আমরা। ডক্টর অরুণ সিং আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সিং, গর্ভবতী মহিলারা তারা ভ্যাকসিন নিতে পারবেন কিনা, এবং সেক্ষেত্রে কোন অবস্থায়, কোন শারীরিক অবস্থায় তারা ভ্যাকসিন নিতে পারবেন? পাশাপাশি আরও একটা বিষয়, বেশ কিছু ক্ষেত্রে আইভিএফ করেছেন যে মহিলারা, তাদের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন রয়েছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু মাথাচাড়া দিচ্ছে, এবং যে প্রশ্নগুলো আমাদের কাছে আসছে বুড়ি বুড়ি, কি বলবেন এ বিষয়ে? ডক্টর সিং এর কাছে আমি আসবো আবারও, তবে পাশাপাশি আমি একই প্রশ্ন নিয়ে ডক্টর ভবতোষ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, আমি ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। ডক্টর বিশ্বাস, যে প্রশ্নটা আমি রাখলাম যে গর্ভবতী মহিলা যারা, তাদের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়া যাবে না যাবে না, এই বিষয়ে একটা সংশয় তৈরি হয়েছে, কি বলবেন এই বিষয়ে ডক্টর বিশ্বাস? ছিল তো রিসেন্টলি যদি আপনারা সমস্ত গাইডলাইন এসব নিয়ে নজর রাখেন, এই সব প্রথমে বলা হচ্ছিল যে গর্ভবতী মহিলা বা যারা ল্যাকটেটিং পিরিয়ডে বাচ্চাদের দুধ খাওয়ান, তাদের ভ্যাকসিন দেয়া যাবে না। তার কারণ হচ্ছে এই গ্রুপে টেস্টেড হয়নি, পরীক্ষা তখন অসম্পূর্ণ ছিল। রিসেন্টলি ইনফরমেশন দেয়া হয়েছে যে গর্ভবতী মহিলা এবং ল্যাকটেটিং মাদার্স তারা ভ্যাকসিন নিতে পারবেন। ভ্যাকসিন নিলে ভ্রূণের কোনো ক্ষতি হবে না, অথবা বাচ্চা যারা দুধ খায় সেই শিশুদের কোনো ক্ষতি হবে না। এটা আমি প্রত্যেকটি গর্ভবতী মহিলা এবং যারা শিশুদের দুধ পান করান ছোট বাচ্চা আছে তাদের বলছি, দ্ব্যর্থহীন ভাষায় জেনে নিন যে ভ্যাকসিন নিলে গর্ভস্থ শিশুর ক্ষতি হবে না, এবং যে শিশু দুধ খাবে তার কোনো ক্ষতি হবে না। নিশ্চিন্তে ভ্যাকসিন নিন, সবাইকে ভ্যাকসিন নিতে হবে। এ ব্যাপারে রিসেন্টলি এটা খুব পরিষ্কার করে বলা হয়েছে যে এই দুটো ক্যাটাগরির মহিলাদের ভ্যাকসিন নিতে কোনো বাধা নেই, যাতে নিতে হবে। এই নিয়ে যে ভ্রান্ত ধারণা ছিল, যে গুজব ছিল, তার থেকে সবাই বেরিয়ে আসুন, সবাই খোলা মনে ভ্যাকসিন নিন। একদম, আমি আসবো শুভ্রজ্যোতি ভৌমিক। ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন, বিশিষ্ট ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্ট। ডক্টর ভৌমিক, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে বিষয়গুলো নিয়ে আমি প্রথমেই আপনাকে প্রশ্ন করি, এবং আমাদের কাছে যে প্রশ্ন আসছে ইতিমধ্যেই আমাদের যে শো দেখা যাচ্ছে সেখানেও প্রচুর প্রশ্ন আসছে, যেহেতু একদিকে কোভ্যাক্সিন, অন্যদিকে কোভিশিল্ড এবং পাশাপাশি স্পুটনিক ভিও আসছে, সেক্ষেত্রে অনেকেই অপেক্ষা করছেন যে স্পুটনিক ভি এলে সেই ভ্যাকসিন নেওয়া। এই ভ্যাকসিনগুলোর ক্ষেত্রে মানে প্রত্যেকে একই প্রশ্ন করেন যে কোন ভ্যাকসিন নেব। অনেকেই মনে করেন যে যেটা ভালো ভ্যাকসিন, একবারই যখন নিচ্ছি তখন যখন ভালো ভ্যাকসিন সেইটা নেব। ভালো ভ্যাকসিন বা কম ভালো ভ্যাকসিন বলে কিছু হয় কি, বা নিলে কারা কোন ভ্যাকসিন নিতে পারেন, সে বিষয়ে যদি একটুখানি আলোকপাত করেন। যদি আমি WHO স্ট্যান্ডার্ডটা বলি, সেটা হচ্ছে যে WHO স্ট্যান্ডার্ডটা খুব ক্লিয়ার, যে যেই ভ্যাকসিন 50% এফিকেসি রেট যার থাকে, তার মানে হচ্ছে কার্যকারিতা 50% আছে, সেই ভ্যাকসিন ভালো ভ্যাকসিন। আমাদের দেশে আজকে কি কি ভ্যাকসিন উপলব্ধ আছে?
প্রথমে আসি কোভিশিল্ডে। কোভিশিল্ডে যে ল্যান্ডসেটে পেপারটা বেরিয়েছে ফেজ 3 ট্রায়ালে ইউকেতে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 70% তার কার্যকারিতা আছে এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট বেশ কম। তারপরে আমরা আসছি কোভ্যাক্সিনে, যেটা ভারত বায়োটেক দিয়ে তৈরি করা। সে কোভ্যাক্সিনের ফেজ 2 ট্রায়াল ডেটাটা আমাদের পাবলিকেশন হয়েছে ল্যান্ডসেটে। সেখানে দেখা গেছে প্রায় 85% এফিকেসি রেট ফেজ 2 ডেটার। ফেজ 3 ডেটার এখনো পাবলিকেশন হয়নি। অবশেষে আসছি স্পুটনিক 5 ভ্যাকসিন, যেটা রাশিয়ান ভ্যাকসিন। যে রাশিয়ান ভ্যাকসিনে রাশিয়ার থেকে ফেজ 3 ট্রায়াল ডেটা পাবলিশ হয়েছে আবারও এই বিখ্যাত জার্নাল ল্যান্ডসেটে। তার কিন্তু কার্যকারিতা দেখা গেছে প্রায় 91.6% এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম ছিল। আমি এখানে একটা কথা বলবো, স্পুটনিক ভ্যাকসিন ট্রায়ালটা যেহেতু আমরা ভারতবর্ষের জন্য পিয়ারলেস হাসপাতালে আমি করেছিলাম এবং তার নেতৃত্ব দিয়েছিলাম, আমার পার্সোনাল ওপিনিয়নে আমি আমার মনে হয় যে স্পুটনিক ভ্যাকসিনের কার্যকারিতা অত্যন্ত বেশি এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু বেশ কম। অবশ্য আমি শেষে একটা কথা বলে রাখতে চাইবো যে যেই ভ্যাকসিন আপনি হাতে পাবেন সেই ভ্যাকসিনগুলোই নিন। কেন 3টি ভ্যাকসিন, যেটা আমি ব্যাখ্যা করলাম, 3টি কিন্তু WHO যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড গুলোকে ফুলফিল করে, অর্থাৎ কিনা 50% এফিকেসির বেশি তারা 3টি ভ্যাকসিন। একদমই তাই, মানে এই ভ্যাকসিন নিয়ে এখন এই চুলচেরা মানে বিশ্লেষণ সাধারণ মানুষ না করে কোনটা নেব কোনটা না নেব, যেটা হাতের কাছে পাচ্ছেন সেটাই নিন, সেটাই চিকিৎসকেরা বলছেন। ডক্টর পর্ণালী ধর চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, প্যান্ডেমিক এক্সপার্ট। ডক্টর পর্ণালী, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিপুল পরিমাণ সংশয় রয়েছে পর্ণালী, এবং যদিও আমরা প্রতিদিন চেষ্টা করি সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার এবং যাতে মানুষজন অহেতুক আতঙ্কিত না হন, অহেতুক বিভিন্ন সংশয়ের মধ্যে না থাকেন, ডাউটের মধ্যে না থাকেন, কিন্তু ডক্টর পর্ণালী, আমার প্রশ্ন যে এই যে একটা সব ভ্যাকসিন নিয়ে সংশয়, মানে কদিন পরে নেব, কোথা থেকে নেব, কারা নেব, কারা নেব না, এই বিষয় নিয়ে এই সংশয় থেকে মুক্তির জন্য মানে ঠিক কিভাবে আপনি কি সাজেস্ট করবেন যে প্রত্যেকটা জিনিসে আমরা একটু একটু করে ক্লিয়ার করার চেষ্টা করছি, তা সত্ত্বেও মানুষ অনেক বেশি আতঙ্কিত হয়ে রয়েছেন, প্যানিক করছেন। অতএব ভ্যাকসিন আসার পরও, ভ্যাকসিনের সেকেন্ড ডোজ আসার পরও মানুষের এই প্যানিক করা থেকে মানুষ নিজেকে সরিয়ে রাখতে পারছেন না। এই মত অবস্থায় আপনার কি সাজেশন পর্ণালী? হ্যাঁ, এই প্রশ্নটা খুবই মানে সঙ্গত। কারণ দেখুন, যেটা হচ্ছে যে সংশয় মানুষের মধ্যে আসছে বিকজ অফ লটস অফ ইনফরমেশনস আর কামিং অ্যান্ড দোজ আর বেসিক্যালি ভ্যারি করছে, তাই তো? যেটা এখন আজকেও আমরা যেটা দেখলাম, হিন্দুস্তান টাইমসে বলছে যে 12 থেকে 16 সপ্তাহ পরে কোভিশিল্ড নেওয়া যাবে বা সেকেন্ড ডোজ নেওয়া যাবে। এগুলো প্রথম থেকে বলা হয়নি, কারণ প্রথমে যখন আমরা ট্রায়াল শুরু করি তখন যে প্লাসেবো ভার্সেস টেস্টকে যেভাবে কন্ট্রোল একটা অ্যাম্বিয়েন্সে যেভাবে টেস্ট করা হয়, সেটাই মিনিমাম যে ডিফারেন্স, যেটা ডক্টর সিংও বললেন যে 4 সপ্তাহ লাগে, সেটা বলা হয়েছিল। কিন্তু তারপরে যখন রিলিজ হয় একটা ডকুমেন্ট, সেখানে বলা হয়, সেটা আমি আর ডিটেলসে যাচ্ছি না, যে সেখানে বলা হয় এমার্জিং সায়েন্টিফিক এভিডেন্সের উপরে ভিত্তি করে আমরা ভারতবর্ষে কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের ইয়েটা দেখবো। স্পেশালি এটা বলা হয়েছিল কোভিশিল্ডের ক্ষেত্রে, কারণ অ্যাস্ট্রাজেনেকা টেকনোলজিটা ওরা ইউজ করছিল, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তো তখন ওই জিনিসটা দেখার ক্ষেত্রে দেখা গেল যে ওকে, মিনিমাম 4 সপ্তাহ তো ভ্যাকসিনের একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে ফার্স্ট ডোজ নেওয়ার পরে, সেটা থাকছে এবং সেটা থাকে, যেটা আগেও আলোচনা হলো। তাহলে সেক্ষেত্রে যেহেতু এখন সাপ্লাইটা কমে গেছে, সেই জন্য অবশ্যই ইমার্জিং সায়েন্টিফিক এভিডেন্সটাকে জোর দিয়ে বলা হচ্ছে যে তাহলে কতদূর পেছনো যেতে পারে। এবং যেহেতু একবার কোভিড হলে বা একটা ডোজ নিলে কিছু পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে শরীরে, তাহলে যদি একটু টাইম লাইনটাকে লেন্দি করা যায়, তাহলে এই যে সংশয়ের যে মানে একটা বলয়ের মধ্যে মানুষ ঘুরছে যে পাচ্ছে না, তাতে আরো বেশি সংশয়, সেটা হয়তো একটু কমতে পারে। এবং আমি মনে করি সেই কারণেই এখন এইটা যে 12 থেকে 16 সপ্তাহ করা হয়েছে, এটা বলা হচ্ছে, যদিও ডেটা কিন্তু এখনো নেই। ডেটা নেই ইন দ্য সেন্স যে যখন টেস্ট করা হয়েছিল তখন কিন্তু ওই 4 উইকসে করা হয়েছিল। এবার আমি একটা কথা বলি, যেহেতু আমি আমেরিকা থেকে বলছি এবং এখানে ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন ডেলিভারি করা হয়েছে এবং একই টাইম স্প্যানে করা হয়েছে, ঠিক যে টাইম স্প্যানে টেস্ট করা হয়েছিল। তো
তো এটা নিশ্চয়ই একটা সংশয় দেবে, কারণ এখন তো সবাই সোশ্যাল মিডিয়ায় সব ইনফরমেশন পায়, তো তারা নিশ্চয়ই ভাববেন যে তাহলে আমাদের ক্ষেত্রে কেন এটা ডিলে করা হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো যে ভয় একদম। পাওয়ার কিছু নেই। এগেইন অ্যাস্ট্রাজেনেকা টেকনোলজিতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা ভারত বায়োটেকের যে কোভ্যাক্সিন, সেটা কিন্তু অবশ্যই এখন ডেটাবেস তারা দেখছেন, এবং যেহেতু দেখা যাচ্ছে যে একটা ডোজ নিলে কিছু পরিমাণ আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং সেখানে ইনফেকশন হলেও আইসিইউতে যেতে হয় না বা ডেথ রেট কম, তাহলে একটু ওয়েট করা যেতেই পারে। এবং সেক্ষেত্রে সেটা ওই 12 থেকে 16 যেটা আজকে নতুন ইনফরমেশন এসেছে বা বলা হচ্ছে, যদিও সেটা এক্সপার্ট রিভিউকে দেওয়া হয়েছে যে পুরোপুরি ফাইনাল চেক করে ডিসিশন একদম, দেওয়ার একদম। জন্য, সেটা আমার মনে হয় দেখে নেওয়া উচিত এবং সেটা নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। এবং এর সঙ্গে আমি যেটা অ্যাড করতে চাই যে যারা মানে বয়স্ক লোকেরা যারা পাচ্ছেন, একদম, আমি যে জায়গা থেকে ভ্যাকসিন আসবো, ডক্টর পাচ্ছেন, অরুণ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সেটাই নিয়ে নিতে হবে। হ্যাঁ মানে এখনো আমি বলছি না যে ভ্যাকসিন পাচ্ছেন সেটা নিতে হবে। আমি এই বিষয়গুলো নিয়ে আরো একবার স্পষ্ট করবো, এবং একই সঙ্গে ডক্টর ডক্টর অরুণ সিং আমাদের সঙ্গে রয়েছে। ডক্টর সিং এর কাছেও আমি আসবো, তবে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে। সেই বিরতির পর ফিরে আসছি আরো একবার আমাদের এই আলোচনাতে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সোজাসুজি স্বর্ণালীতে একদম লাস্ট সময়তে রয়েছি আমরা, লাস্ট ল্যাপে। এই ক্ষেত্রে আমরা প্রত্যেকের কাছ থেকেই জেনে নেওয়ার চেষ্টা করবো যে সব থেকে কমন প্রশ্ন যেগুলো সব থেকে কমন প্রশ্ন মানুষ করছেন, মানুষ সেই নিয়ে চিন্তা করছেন, ভাবনা করছেন, সেই জায়গা থেকে খুব সংক্ষেপে আমি ছোট্ট করে জেনে নেবো। ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর ভৌমিক, যে কমন প্রশ্নটা সব থেকে বেশি এই মুহূর্তে ভাইরাল বলা চলে এবং যেগুলো আমাদের কাছেও আসছে, তা হলো যে ভ্যাকসিন নেওয়ার পরও এই ভ্যাকসিনগুলো কি সত্যি সত্যি করোনাকে আটকে দেবে পার্মানেন্টলি, নাকি ভ্যাকসিন নেওয়ার পরও করোনা হতে পারে? প্লিজ। না, যেটা ডক্টর সিং বললেন তার সূত্র ধরেই বলি যে করোনাকে আটকানোর জন্য কিন্তু আমরা এই ভ্যাকসিনটা নিচ্ছি না। ভ্যাকসিন নেওয়ার পরে করোনা হতে পারে, কিন্তু ইন্টেন্সিটি অনেক কম হবে। এটা কিন্তু একটা ঢাল, মনে রাখতে হবে। এখন একটা যুদ্ধ চলছে, এই ঢালটা কিন্তু আমাদের প্রাণ রক্ষা করবে। যখন মানুষ যুদ্ধে যায় তখন ঢাল তরোয়াল সব নিয়ে যায়। যেই মানুষের কাছে ঢাল নেই তার কিন্তু বর্ষাটা এসে একেবারে বুকের আড়পার হয়ে যাবে। তো এই ঢালটা দরকার, এই ঢালটা কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে, রক্ষা করবে। কোথাও কিন্তু কোনো ভ্যাকসিন তৈরি হয়নি যেখানে বলা আছে যে তার 100% প্রোটেকশন রেট আছে। করোনা ভ্যাকসিনও কিন্তু একটা ওরকমই ভ্যাকসিন, সেই আপনাকে রক্ষা করবে কিসের থেকে? মৃত্যুর থেকে রক্ষা করবে, এবং যেটা সিভিয়ার ডিজিজ আছে। তো অবশ্যই ভ্যাকসিনটা নিন এবং আপনার প্রাণ এবং প্রিয়জনের প্রাণের রক্ষা করুন। একদম, অনেক ধন্যবাদ ডক্টর ভৌমিক, অনেক ধন্যবাদ। ডক্টর অরুণ সিং আমাদের সঙ্গে রয়েছেন, আমি ডক্টর অরুণ সিং এর কাছে আসবো। ডক্টর সিং, করোনার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনারা শুরু থেকেই বলছেন যে করোনার ক্ষেত্রে করোনা এইভাবে ভ্যাকসিন নেওয়া মানে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমার করোনা হবে না, সেরকম নয়, এবং প্রথম ডোজ নেওয়ার পরও করোনা হতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় ডোজ যেটা আপনি বললেন যে অন্তত 20 সপ্তাহ পরে নিলেও সেখানে কোনো আলাদা করে টেনশন বা সংশয়ের জায়গা নেই। একবার করোনা হয়ে গেলে এবং সে যদি ভ্যাকসিন না নেয় সেক্ষেত্রে তার কি দ্বিতীয় দফার করোনা হতে পারে? এইটাও ভীষণ কমন প্রশ্ন, ভীষণ ভাইরাল প্রশ্ন, বারবার আমাদের ফেস করতে হচ্ছে। কি বলবেন? দেখুন, এখানে এটা আমি এই বিষয় নিয়ে গবেষণাও করছিলাম। আমি একটাই কথা বলতে চাইছি যে রিইনফেকশন ইজ এ ভেরি রেয়ার ইভেন্ট। সেটা নিয়ে আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে চর্চা করেন তারা একটা জায়গায় ভুলে যান, দে ইজ সামথিং কল লেটেন্ট ইনফেকশন অ্যান্ড রিইনফেকশন। লেটেন্ট ইনফেকশন হলো যে আপনি পিসিআর টেকনিক করে একটা পার্টিকুলার অ্যাম্প্লিফাই করে বলে দিলেন যে আমি নেগেটিভ মানে এই নয় যে আমার ভাইরাস চলে গেছে। নেগেটিভ মানে হচ্ছে যে এতটাই ইন্টেন্সিটি কম যার জন্যে আমাকে কোনো ভয় পেতে হবে না। অর্থাৎ এবার ধরুন আমি লেটেন্ট থেকে কিছুদিন পরে রিঅ্যাক্টিভেট হয়ে গেল, সেটা কিন্তু রিইনফেকশন বলা হয় না। রিইনফেকশনে আমাকে জিনোম সিকোয়েন্সিং করে দেখাতে হবে যে এটা দুটো ডিফারেন্ট এটা হয়েছে। ফলে সকলকে আমি একটা জায়গায় বলতে চাইছি, আপনারা এসবের মধ্যে যাবেন না। যার একবার হয়ে গেছে
90%-এর মোর চান্সেস আছে যে তার দ্বিতীয়বার হবে না, এবং আপনারা আপনাদের এনার্জি পাশে লোককে বাঁচানোর জন্য ইউজ করুন। মানুষই মানুষের পাশে দাঁড়ায়। এই ভয় যদি আপনি থাকেন যে আমার তাহলে তো ভ্যাকসিন নেওয়ার পরেও হতে পারে, তাহলে হতে পারেটা যদি তাহলে তো কোনোদিনই কাজ করতে পারবেন না। ফলে যাদের 2টো ডোজ ভ্যাকসিন হয়ে গেছে, 4 সপ্তাহ হয়ে গেছে, যাদের হচ্ছে যে একদমই তাই। একবার করোনা হয়ে একদমই গেছে, তাদেরকে বাকিদের বাঁচাবার জন্য, সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে। আচ্ছা, একটা আমি কথা বলতে চাইছিলাম, একদম। সকলের ভ্যাকসিনের কথা অনেক ধন্যবাদ বলছেন, ডক্টর সিং, অনেক কিন্তু যে ধন্যবাদ। অরুণ ভ্যাকসিনটা সিং আমাদের আমাদের সঙ্গে শরীরে ছিলেন। আছে, হ্যাঁ, প্লিজ যেটা আমাদের সাইটোকাইন দিয়ে প্রোটেক্ট করবে, হ্যালো, হ্যাঁ প্লিজ বলুন ডক্টর সিং, শুনছি। হ্যাঁ, না, জাস্ট আমি 2টো কথা বলতে চাইছি আপনাদের স্টুডিয়ামের মধ্যে, প্রত্যেককে বলতে চাইছি, যতটা আপনাদের ইচ্ছে ভ্যাকসিন নেওয়ার, তার একটা অংশ ইচ্ছেটা রাখবেন, প্রত্যেকের যেন লাইফস্টাইলটা চেঞ্জ করুন। যাদের ওজন বেশি দেখা গেছে তাদেরই হচ্ছে আইসিইউতে বেশি যেতে হচ্ছে, কেন তাদের সাইটোকাইন্স বেশি হচ্ছে। যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা কন্ট্রোল করুন, যারা হাইপারটেনশনের পেশেন্ট তারা কন্ট্রোল করুন। অন্তত হাইপারটেনশন, ডায়াবেটিস আর ওজন, এই 3টে কম করলে এটাও কিন্তু একটা বড় ধরনের প্রোটেকশন, এটাও মনে রাখতে হবে, যেটা আপনাদের হাতে আছে। অর্থাৎ লাইফস্টাইল আমাদের চেঞ্জ করতে হবে, এটা একটা বিশাল ব্যাপার যেটা আমার নিজেদের হাতে রয়েছে। একদম ডক্টর, অনেক ধন্যবাদ ডক্টর সিং। আমি আবার আসবো পর্ণালীর কাছে। ডক্টর পর্ণালী ধর চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। পর্ণালী, যেটা শেষ প্রশ্ন করছি, আরও একটা কমন প্রশ্ন, যে প্রত্যেককে কি ভ্যাকসিন নিতেই হবে এই মুহূর্তে? কারণ অনেকেই মনে করেন তাদের অনেক ইমিউনিটি আছে, অনেক স্ট্রেংথ রয়েছে, আবার অনেকে অনেক ধরনের সমস্যার মধ্যে রয়েছে, দীর্ঘদিনের প্রেশার, সুগার, এগুলোর মধ্যে রয়েছেন। সেক্ষেত্রে ওয়ান লাইনে প্রশ্ন করবো, ভ্যাকসিন কি সবার জন্য ম্যান্ডেটরি? হ্যাঁ, অবশ্যই ভ্যাকসিন সবার জন্যই ম্যান্ডেটরি। এই মুহূর্তে যারা পাচ্ছেন, যেভাবে পাচ্ছেন, নিয়ে নিতে হবে। এবং এর কারণ অনেকবার আজকেই আলোচনা হলো, এবং আমি একটা জিনিসে জোর দেবো, সেটা হলো যেহেতু ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট যেটা এখন সার্কুলেট করছে, যেটা রিসেন্টলি WHO তার রিপোর্টে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলেছে, সেইটা অ্যাকচুয়ালি ইউকে ভ্যারিয়েন্ট, এবং সেটা ট্রান্সমিশন ক্যাপাসিটি সংক্রমণ করার ক্ষমতা এবং ইমিউন একটা এসকেপ করার টেন্ডেন্সি দেখা যাচ্ছে, সেটা বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে বেরিয়েছে। তো সেটার যেহেতু একটা সার্কুলেশন চলছে, সেটা প্রথমটার সঙ্গে কতটা কভারেজ আছে সেই জিনিসটা বুঝে নিয়ে আমি বলবো যে ভ্যাকসিন সবাইকেই নিতে হবে। কারণ এই মুহূর্তে যেটা আলোচনা হলো যে ভ্যাকসিন একটা বর্ম হিসেবে কাজ করে, এটা ভীষণ সত্যি। সেই জন্য সবাইকে নিতে হবে, এবং যে যেভাবে পারবেন সেভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, এবং সেটা নিয়ে যদি কখনো সুযোগ হয় আলোচনা করা যাবে। একদম না, আমার এই জায়গাতেই প্রশ্ন, আমাদের সঙ্গে ডক্টর বিশ্বাস রয়েছেন। আমি লাস্ট একদম একটা ছোট্ট প্রশ্ন নিয়ে যাবো। ডক্টর বিশ্বাস, দীর্ঘদিন ধরে বয়স্কজনিত কারণে অনেকে সমস্যার মধ্যে রয়েছেন, শিশুদের ব্যাপারটা আজকেই পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু অনেকেই দীর্ঘদিন ধরে প্রেশার, সুগার, এই ধরনের অসুখের মধ্যেও রয়েছেন, তাদের ক্ষেত্রেও তারাও কি ভ্যাকসিন নেবেন? ডক্টর বিশ্বাস, এখানে খুব পরিষ্কার একটা কথা বলে দিই, যে আমাদের করোনা যুদ্ধে বর্ম হচ্ছে ভ্যাকসিন। একটু কথা আমি আগেই বলেছি যে একটা প্রতিরোধ তৈরি করতে গেলে অসুস্থ হতে হবে অথবা ভ্যাকসিন নিতে হবে। অসুস্থ হতে চাই না আমরা কেউই, ভ্যাকসিন নিতে হবে। সেটা শিশু, মহিলা, বয়স্ক সবাই নেবেন। বিশেষভাবে যাদের কোমরবিডস আছে, যাদের ডায়াবেটিস আছে, লাংসের অসুখ আছে, হাইপারটেনশন আছে, অর্থাৎ করোনা হয়েছে বলে আমি সমস্ত কিছুকে বাদ দিয়ে শুরু করোনা করলাম, তা কিন্তু চলবে না। যে নর্মাল যে লাইফস্টাইল মডিফিকেশন, সেই ব্যাপারে সচেতন থাকতেই হবে। বিশেষভাবে যাদের ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক বা লাংসের অসুখ এইসব আছে, তাদের তো সেগুলো সতর্ক হতেই হবে। ওজন কমাতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, নর্মাল লাইফস্টাইল গুলো খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে। এবং তার সঙ্গে যাতে ভাইরাস আমাদের সাথে ঢুকতে না পারে, তার জন্য সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, হাত ধোয়া, এইটা করতেই হবে। এবং তার সঙ্গে ভ্যাকসিন করার শেষ কথা বলে দিই, যে ভ্যাকসিন পাবেন সেই ভ্যাকসিন নেবেন। যে ভ্যাকসিন গুলো বাজারে আসছে, সেই ভ্যাকসিনের এফিকাসি নিশ্চয়ই আছে, অলরেডি সার্টিফাই করে দিয়েছে। এটা কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বাস। ডক্টর বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন, ডক্টর সিং ছিলেন এবং অবশ্যই ডক্টর পর্ণালী ধর চৌধুরী ছিলেন। প্রত্যেকেই অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা যেভাবে উদ্যোগ নিয়ে আপনাদের জানাবার চেষ্টা করলাম তাতে একটা বিষয় স্পষ্ট হলো যে ভ্যাকসিন নিয়ে দীর্ঘদিনের যে সংশয়, আশা করি সেই সংশয় কাটানোর সময় এসে গেছে। দয়া করে নিজে ভ্রান্ত থাকবেন না, বিভ্রান্ত হবেন না, বিভ্রান্তিমূলক খবর ছড়াবেন না, অহেতুক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নিউজ পেয়ে সেটাকে ফরওয়ার্ড করার মাধ্যমে এই প্যানিকগুলো বিভ্রান্তগুলো ছড়াবেন না। এই সংশয়ের কোনো অবকাশ নেই। ভ্যাকসিন সবাইকে নিতে হবে এবং ভ্যাকসিন নেওয়া মানেই যে আপনার করোনার জীবনেও হবে না সেরকমও নয়। ভ্যাকসিন একটা ঢাল, ভ্যাকসিন নেওয়ার পরও করোনা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে খুবই অল্প ক্ষতি আপনাদের করতে পারবে করোনা। সেক্ষেত্রে আমরা অনেক বেশি লড়াই করতে পারবো যদি আমাদের কাছে ভ্যাকসিনটা থাকে। সেই ভ্যাকসিনই আমাদের ঢাল, তাই ভ্যাকসিন প্রত্যেককে নিতে হবে। এই বার্তা থেকে আমি শেষ করলাম আজকের সোজাসুজি স্বর্ণালী, একদম সোজা কনক্লুশন টেনে। আবারও দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায়। নমস্কার।